বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি, ওরে গাং বাঁকা কুল বাঁকা, বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি। সকল বাঁকাহে বাইলাম নৌকা হায় হায়, সকল বাঁকাহে বাইলাম নৌকা হায় হায়, বাঁকারে না জানি রে দূরন্তর পরবাসী। রতন, হ্যাঁ, তুমি কিন্তু দারুণ গাও। সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ দুলা ভাই, কিন্তু আমি তো গায়ে এটা করলেন, প্রশংসা করলেন আমার। আপনি কিন্তু দুলা ভাই আরো অনেক বড় বড় কাজ করতেছেন, এই যে বাচ্চা বলা অঙ্গ নিয়ে আর্ট করতেছেন, কত কিছু করতেছেন দুলা ভাই। আর দুলা ভাই মানে সব কিছুই ঠিক আছে, আমার গ্রামের মানুষ কেমন লাগতেছে আপনার কিন্তু? অসাধারণ, অসাধারণ। আর তোমাদের মতন তরুণরা আমাকে তো মুগ্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তোমরা আসলে এখনো এত নিরেট ভালো, যেটা বলবার মতো না। দুলা ভাই ওটা হলো যে এই যে আপনি যে এই যে আর্ট প্রতিযোগিতা করানোর লিগে যে দেশ বিদেশে যান, ধরেন যে জাপান, কোরিয়া, আমেরিকা, ইতালি, ইন্ডিয়া, আরো কত কত দেশ ঘুরছেন দুলা ভাই। হ্যাঁ, ওইখানে যে জানি আপনি যে কি করেন, ওই যে ওইটা এক্সিবিশন, ওই যে হ্যাঁ ওই যে এক্সিবিশন করেন আর কি। তো দুলা ভাই আপনার তো অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে, তাই না? ওইখানে যে তো অনেক অনেক পুরস্কার পাইছেন, অনেক অনেক আছে না দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আছে। তো দুলা ভাই আমি না মানে একটা ওই বিষয় সম্পর্কে জানতে চাইতেছিলাম আর কি। মানে এখানে তো আর আমি আর আপনি ছাড়া তো আর কেউ নাই আর কি। হ্যাঁ, একটা একটা জিনিস সম্পর্কে মানে জ্ঞান অর্জন করতে চাইতেছি আর কি। না না, জিজ্ঞেস করো তুমি। লজ্জা লাগতেছে। না না, একটা জিনিস বলি তোমাকে, সেটা হলো একটা মানুষের পক্ষে পৃথিবীর যাবতীয় জ্ঞান অর্জন করা সম্ভব না। এই যে আমি ছবি আঁকি, তো আমি কি চিকিৎসা বিজ্ঞান বুঝি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যদি কখনো সুযোগ আসে, কোনো কিছু হয়, বা একজন মানুষকে পাওয়া যায়, বা একটা বই পাওয়া যায়, আমি ওই জ্ঞানটা কিন্তু ইচ্ছা করলে গ্রহণ করতে পারি, তাই না? এবার বলো তো তুমি কি জানতে চাও? তাহলে অভয় যেহেতু দিছেন, তাহলে কই, কারণ কি ওই যে এই গ্রামে তো বিভিন্ন মানুষ মনে করেন যে ওই পুঁথির মানে উৎসব সম্পর্কে মানে অনেক কিছু কইছে আর কি। এই সম্পর্কে আমার একটু জ্ঞান কম দুলা ভাই, মানে পুঁথি সম্পর্কে আপনি যদি কিছু মানে কইতেন আর কি। আচ্ছা শোনো, তোমাকে একটা অন্য ধরনের গল্প বলি। সেটা হলো, আমরা একবার নেত্রকোনায় গেলাম। নেত্রকোনায় এই হাওর বাওর, সে এক অদ্ভুত নিসর্গ, ওটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং ওটা বর্ণনা করেও কোনো লাভ নাই আসলে। আমাদের নৌকাটা সন্ধ্যার পরে যখন একটা ঘাটে ফিরল, তখন দেখি কি ওই গ্রামের এক বাড়িতে আলো জ্বলছে, এবং সেখানে নাকি একটা আসর হবে, সেটা পুঁথি গানের আসর। তো আমার ব্যক্তিগতভাবে ওইটা পুঁথি গান দেখার প্রথম অভিজ্ঞতা। আমরা সারা রাত সে আসরটা দেখলাম। সে এক অদ্ভুত, মনে করো এক মহাকাব্য সারা রাত ধরে আমাদেরকে শোনানো হলো, যেটা হয়তো আমার পড়তে অনেক দিন লাগতো, কিন্তু ওই যে সুরে সুরে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু। আচ্ছা, এখন তুমি পুঁথির কথা যেটা বলছো, সেটা হলো এ হাজার বছরের মানুষের সংস্কৃতি আসলে। সেটা হলো আমাদের রূপকথা, আমাদের ধর্মীয় জ্ঞান, এই সবগুলো লেখা হতো। এইগুলো লেখা হতো পাথরের উপর, লেখা হতো গাছের ছালে, লেখা হতো তারপরে এই পাতায় লেখা হতো। এইগুলো খুব শিক্ষিত লোক ছাড়া তো আর কারো কাছে পৌঁছাতো না। সাধারণ লোক এগুলো জানবে কিভাবে? তখন একটা ঠিক করা হলো যে এই সব কাহিনী, এই সব ঘটনা যদি একটু সুর করে কিছু লোককে পড়ে শোনানো যায়, তাহলে এই জ্ঞানটা খুব সহজে আরেকজনকে দেয়া যায়। আচ্ছা, এটা পুঁথিপাঠের শুরু। আর এই পুঁথিপাঠটা, এই পুঁথি যারা লিখতো তাদেরকে কিন্তু মুন্সি বলতো। অদ্ভুত না? হ্যাঁ, মুন্সি মানে হলো লেখক, আর এই পুঁথি যারা লিখতো তাদেরকে আসলে মুন্সি বলা হয়। মুন্সি একটা ফার্সি শব্দ। তো এইসব আমাদের বহু কাহিনী আছে, বহু বছর ধরে আছে। আমাদের ঘটনাটা ঘটলো কি, আমাদের চট্টগ্রামে এক ভদ্রলোক আব্দুল করিম, পরে ওনার নামের সাথে যুক্ত হলো সাহিত্য বিশারদ। আচ্ছা, তার কারণ হলো উনি ওনার জীবদ্দশায় একটা কাজ শুরু করলো। সেটা হলো আমাদের গ্রামে গঞ্জে
যত ছড়ানো পুঁথি আছে এগুলোকে একসাথে করতে হবে। এবং তুমি শুনলে অবাক হবা যে ওনার জীবনে উনি প্রায় 2000 পুঁথি একসাথে করে ফেলতে পারছে। বাবারে বাবা। এবং এই যে পুঁথি পাঠের ব্যাপারটা, আবার আমরা পুঁথি পাঠ চর্চার ভেতরে চলে গেলাম। এটা একটা দারুণ বিষয়। মনে করো এই গ্রামে এই যে তোমাদের এই পুঁথি পাঠের আয়োজন, এটা একটা দারুণ ঘটনা হতে পারে। এই ঘটনাটা আস্তে আস্তে বাংলাদেশে আবার ছড়াতে পারে। দুলা ভাই মানে আসলে জ্ঞানী মানুষের লগে থাকলে অনেক কিছু শেখা যায় দুলা ভাই, আপনি একদম মানে। আচ্ছা, গানটা এবার শেষ করো। ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। তাহার চাইতে অধিক বাঁকা হায় হায়, তাহার চাইতে অধিক বাঁকা হায় হায়, যারে দিছি মনে রে দুরন্তর পরবাসী। আব্বা, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। আপনি খুবই অন্যায় করেছেন আব্বা। মিমো আপনাকে বলে গিয়েছিল সে শিউলিদের বাড়িতে যাচ্ছে, অথচ আপনি আমাদের কাউকে বললেন না। আমরা সবাই মিলে পুরো বাড়ি মেয়েটাকে খুঁজলাম, টেনশন করলাম, আপনি একবারও আমাদের বলার প্রয়োজন মনে করলেন না। খুবই অন্যায় করেছেন আব্বা। হ্যাঁ, অন্যায় করলে তো ক্ষমা চাওয়া উচিত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তবে মিমো নিশ্চয়ই তোমাকে বলেনি যে তোমাকে না বলার প্ল্যানটা ছিল ওর, এটা আমার না। মিমো আপনাকে বলেছে আমাদেরকে না জানাবার জন্যে। হ্যাঁ, কাল রাতে নাকি কি একটা ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি তাকে। তাই বলে আপনি আমার কাছে এই শেষ ব্যাপারটা প্রত্যাশিতই ছিল। আচ্ছা জুলফিকার, আমি একটা কথা বলি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তুমি গ্রামে এসে সব কি উল্টাপাল্টা শুরু করছো বলো তো? সব মানে সব ইমোশনাল কারবার, ব্যাপারটা কি বলো তো? তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, তাই না? দেখো, তুমিও অনেক দেখেছো, আমিও অনেক দেখেছি, তোমার বয়স তো কম হয়নি, তাই না? প্র্যাকটিক্যাল না হলে হোঁচট খাবে। ওয়েল, তুমি একজন ইমোশনাল মানুষ, আই ডোন্ট মাইন্ড। তো ইমোশন সেটা চর্চা করো, ঘরের মধ্যে করো, তোমার নিজের লোকজনের মধ্যে করো। পুরো দেশের মানুষকে নিয়ে তোমার ভাবনার দরকার নেই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ডু সামথিং ফর ইয়োর সেলফ। হ্যাঁ, বুঝতাম যে তোমার পলিটিক্সে ইন্টারেস্ট আছে, তাহলে একটা অন্য কথা ছিল। কি তুমি কি পলিটিক্সে ইনভলভ হতে চাও? জি না। তাহলে তাহলে কেন এসব উল্টাপাল্টা করছো গ্রামের মানুষকে নিয়ে?
কিছু আজগুবি কাজ কারবার। তোমার নিজের জন্য কিছু করো, নিজের জন্যে। ভাইজান আমি তো নিজের জন্যই করছি। তুমি কি করছো নিজের জন্যে? ভাইজান আপনি বুঝবেন না। ও না, তা হতে পারে, মানে আমি হয়তো নাই বুঝতে পারি, আমি হয়তো লিটারি বোকা। হ্যাঁ, আমি হয়তো বোকা হতে পারি, নাও বুঝতে পারি। ভাইজান আমি আপনাকে বোকা বলি নাই, মানে আমি বলতে চাচ্ছি আপনি অত্যন্ত মেধাবী, আপনি এত সহজ সরল জিনিস বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এই সহজ সরল ব্যাপারগুলো বুঝতে চাই, আমাকে একটু বুঝিয়ে বলো। ভাইজান আমি যা করছি আমি এটাতে আনন্দ পাই, মানে আমি আমার সারা জীবনের সাধনাই হলো আনন্দের মধ্যে জীবনটা কাটানো। বাহ, তাহলে তো খুবই ভালো, তাহলে তো মানে কথা বলার কিছুই নেই। চিট, চিটগ্রস্ত জানো, মানে মাথা খারাপ নাকি এসব তোমার আতলামি? না না, ভেবো না যে আমি তোমাকে ইন্টেলেকচুয়াল বলছি। বড় ভাইজান, ওই কাশেমের বউ হয়েছে আপনার লগে দেখা করতে চাই। কে? ভাইজান ওই যে দক্ষিণ পাড়ার কাশেম, ওর ওই ছোটো মেয়েটা হঠাৎ এই চোখ নাক উল্টে একদম কেমন, আপনি যদি একটু দেখতেন। আমি কি ডাক্তারি করতে এসেছি? কাশেম না হাসেম, ওদের বলো যে বাচ্চাকে নিয়ে গ্রামের ডাক্তার দেখাতে। আর এই ধরনের কোনো কিছু নিয়ে আসবে না, যত ঝামেলা, ফালতু ঝামেলা নিয়ে আসা আমার কাছে। নাও চাটা খাও, চাটা তো দোষ করে নেই। নার্ভাস ব্রেকডাউন হয়েছে, বুঝতে পেরেছিস? এর আগে অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এরকম হয়নি। শোন, তোর কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। বাবা তোকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করবে, সব কিছু বলা আছে, একটা সাইন নেবে হয়তো, ব্যাস। সেটা ঠিক আছে, কিন্তু উনি যদি হঠাৎ কোনো প্রশ্ন করে বসে আর আমি যদি উত্তর দিতে না পারি? আমি তো তোর সঙ্গে আছি। শান্ত হয়ে বস আর পা নাচানো বন্ধ কর। কে পান আছে? কে? ঠিক আছে। বন্ধু, বাবা কই? হ্যাঁ, বাবা কই? কাকা তো ওই গোসল করতেছে, তো গোসল শেষ করলে আইব। তো আপনারা ভিতরে যাই বল। না, আমরা এখানেই বসি। বাবা তো এখানে আসবে নাকি? হ্যাঁ, ইয়ে মানে 5-7 মিনিট বা 3-4 মিনিট পরে আসুক, ওইটাই ভালো। কেন? না মানে বুঝলো, তুই যা, বাবা আসার আগে জানাস।
না মানে এই যে খোলা আকাশের নিচে বাতাসে একটু মনোসংযোগ করতে চাই। হ্যাঁ মানে কঠিন কাজ তো, কঠিন কাজের আগে একটু মনোসংযোগ করলে ভালো হয়। আমি একটা কাজ করি, আমি ওই 2 মিনিট মনোসংযোগের জন্য চোখ বন্ধ করি, তুই 2 মিনিট পরে আমাকে ডাকবি। যদি দেখিস যে আমার চোখ খুলছে না, তাহলে মনে করবি যে আমি ঘুমাই গেছি। এই তুই শান্ত হয়ে বস, বস শান্ত হয়ে, টেনশনের কিছু নেই, দাঁড়ান দে। দেখো সবাই, তুমি যদি আমার সাথে এরকম করো আমি কিন্তু আবার তোমার সাথে ব্রেকআপ করবো। হ্যাঁ, আমার যতবার খুশি আমি ততবার ব্রেকআপ করবো। তোমার সমস্যা আছে? যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দিয়ে চলে যাও, ঠিক আছে? ওকে, পরে ফোন দিচ্ছি। এই যে নাও দুধ নাও। এটা কোনো দুধ খাওয়ার সময় হলো? মানে কি শুরু করছো কি? যখন তখন দুধ নিয়ে এসে হাজির হয়ে যাও না। আমার কি ছোট কুকুর পাইছো? নাক টিপলে কি আমার দুধ পড়ে? আর আমি কি করব, তোমার আম্মু পাঠাইছে। আর শুনো, আমগো এই গ্রামের দুধ আর শহরের দুধ এক না, বুঝছো? এক না মানে? দুধ তো দুধই, দুধের মধ্যে আবার ডিফারেন্স কি? সবই তো সাদাই। আমগো গ্রামের গফুর কাকা আছে না, হ্যার গায়ের দুধ, এই দুধে কোনো ভেজাল নাই। আর মজনু নিজে যায় দোয়া আনে। তাই নাকি? মজনু হাতে তার মানে নিশ্চয়ই ম্যাজিক আছে। ম্যাজিক দেখতে একদিন যেতে হবে। তাহলে তুমি গরুর দুধ দোয়ানো কখনো দেখো নাই? দেখেছি, ইউটিউবে দেখেছি। কি কইলা? কিছু না। না, কিন্তু এই গ্রামে না অনেক কিছু দেখার আছে। ওই দিন জোজফুপার কাছে বকপুট্টি জঙ্গলের কথা শুনেছি। যেতে হবে একদিন। আচ্ছা, ওখানে কি জন্তু জানোয়ার কিছু আছে জানো তুমি? তা তো থাকবোই, নাহলে জঙ্গল কেন? এই এত কথা কই না তো, না দুধটা ধরো, খাও। আরে খাচ্ছি খাচ্ছি, তুমি বসো তো ময়না। না তুমি ধরো, দুধটা ধরো। না, আচ্ছা বসো, খাচ্ছি তো। আচ্ছা ময়না, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি কও? এই গ্রামে কি কি দেখার আছে আমাকে একটা লিস্ট করে দিও, কেমন? তোমার লিস্ট তুমিই কইরো। আমি কিভাবে করব? আমি কি আর জানি না কি গ্রামে কি আছে না আছে? আর জানলে কি আমি তোমাকে বলতাম? পোকা মেয়ে। আচ্ছা, আমি তোমার সব কিছু কমু। আমি কথা কমু, তুমি চুপ করে শুনবা, ঠিক আছে? একটা কথাও কিন্তু কইতে পারবা না, চুপ থাকবা কিন্তু। আচ্ছা, বুঝছো? শোনো, এই যে মনে করো, এই যে পুকুর আছে, মাছ আছে, ঘাট আছে, নদী আছে, নালা আছে, নৌকা আছে, ডিঙ্গা আছে, আকাশ আছে, পাতাল আছে, আসমান আছে, ঠিক আছে? তারপরে হলো তোমার ওই যে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, তারপর কলি আছে, শেফালি আছে, বকুল আছে, তারপরে জোলেখা আছে, তারপরে ওই যে লতিফ আছে, তারপরে ফখরুল আছে, জালাল আছে।